মেহরবানি করে আল্লাহ আমার এই কণ্ঠে যদি আমি একবার কোরআনের তর্জমা করতে পারতাম। 28 দিনে 30 পারা কোরআনের তর্জমা নামিয়ে দিয়েছি। পুরো 30 পারা কোরআনের তর্জমা আমার জীবনের শ্রেষ্ঠ কাজ। আপনারা যারা ট্রেনে, বাসে, প্লেনে চড়েন, তারা যে তর্জমাটা শোনেন, এটা আমারই করা। লাখ লাখ কণ্ঠ দিয়েছেন। 1.5 লক্ষের উপরে, প্রায় 2 লক্ষের কাছাকাছি তো হবেই। তো ইংল্যান্ডে বা আমেরিকা বা অন্যান্য দেশে যাই, ওখানে গিয়ে আমি দোকানে শুনেছি আমার ভয়েস যায়, তোমার আব্বা ফোন লাগাও, কারণ আপনার সামনে উনি বসা, তখন কি করবেন? আমি আমাকে বলি, আপনি কি পাগলের মতো কথা বলেন না? কেন না পাগল না, আমি সিরিয়াস মাত্র। আকাশবাণী খবর পড়ছি, বিজন বোস। আল্লাহ তাআলা মানুষকে সুস্থ রেখে খুশি থাকেন, আবার অসুস্থ রেখে খুশি থাকেন। আল্লাহ যাতে খুশি থাকেন তাতে আমি খুশি। বাবা মা চলে গেলে যার যায় সে বোঝে, যার যত সম্পদ তাকে তত কৈফিয়ত দিতে হবে আল্লাহ দরবারে। কি দরকার সম্পদের? আপনার আমলটুকু ছাড়া আপনি কিছু নিতে পারবেন না, তো তা খামাখা কেন দরকার আপনার এত কোটি কোটি টাকার? হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থানে, সুমহান মর্যাদা এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের আরেকটি নতুন পর্বে। আজ আমার অতিথি হচ্ছেন গোল্ডেন বয়েস অব বাংলাদেশ বা কণ্ঠের জাদুকরও তাকে বলা যেতে পারে। তিনি হচ্ছেন বাচিক শিল্পী, আবৃত্তিকার সৈয়দ ইসমাত তোহা। জনাব ইসমাত তোহা, আপনাকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাকে এখানে সুযোগ দেওয়াতে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আচ্ছা, আপনি তো, আপনাকে গোল্ডেন বয়েস অব বাংলাদেশ বলা হয়। আপনি বহুল, আমার ধারণা, লাখ লাখ কণ্ঠ দিয়েছেন বিভিন্ন। আসলে সংখ্যাটা কত হতে পারে? শোনেন, গোল্ডেন ভয়েস কথাটা তো আপনারাই আমাকে বানিয়েছেন। হ্যাঁ, কত দিয়েছে এটা সংখ্যা নিরূপণ করা তো ওভাবে করা যাবে না। তবে 1.5 লক্ষের উপরে, প্রায় 2 লক্ষের কাছাকাছি তো হবেই। আমরা বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি মিলে তা তো হবে প্রায় 2.5 লাখের কাছাকাছি চলে যাচ্ছে। এই 70 দশকের থেকে শুরু করে অদ্যাবধি এমন কোনো দিন বাদ নেই আল্লাহর রহমতে। উম, মানে সপ্তাহে কোনো কোনো সময় 7 দিনে হয়, 5 দিনে হয়, মানে কোনো ঠিক শেষ নেই। আমি আমার এই বয়সে এখনো পর্যন্ত আমি 56 বছর ধরে আমি এই কাজ করছি, এই এই ইয়েতে বিচরণ করছি মিডিয়াতে, জি। বাচিক শিল্পী হিসাবে, আবৃত্তিকার হিসাবে, একজন আম, নাট্য শিল্পী হিসেবে আমার পরিচিত আছে মোটামুটি। চালিয়ে যাচ্ছি আর কি এখন। আচ্ছা, আপনি পবিত্র কোরআনেরও তো বিভিন্ন অনুবাদে ভয়েস দিয়েছেন। এই সংখ্যাটা কেমন হবে? কোরআনের, পবিত্র কোরআনের পুরা পুরা 30 পারা কোরআনের তর্জমা আমি করেছি 80 দশকে মাঝামাঝি। এটা আম, আপনারা যারা ট্রেনে, বাসে, প্লেনে চড়েন, তারা যে তর্জমাটা শোনেন, এটা আমারই করা। এবং আহ, আমি যখন কোথাও যাই, দেশের বাইরে, হয়তো ইংল্যান্ডে বা আমেরিকা বা অন্যান্য দেশে যাই, ওখানে গিয়ে আমি দোকানে শুনেছি আমার ভয়েস যায়। ওখানে গিয়ে আমি শুনেছি অনেক অফিসে আমার কোরআনের তর্জমাটা হয়। অনেকে মানে দোকান ওপেন করে আমার কোরআনের তর্জমা শুনে, এটা আমি শুনেছি নিজে। বাহ। আমি ভালো লাগে। প্লেনের মধ্যে বসে আমারটা শুনি, ট্রেনে গেলে আমারটা শুনি, বাসে চলে শুনি, দোকানে গেলে শুনি, ভালো লাগে। এটা আমার পড়ার স্টাইলটা একটু অন্যরকম তো। এটা এত ভাবে মানুষ গ্রহণ করেছে যে আমি আপনাকে বোঝাতে পারবো না। যে আমার যে কোনো পড়ার মধ্যে, যে কোনো আহ, বাচিক শিল্পটাকে প্রকাশ করার জন্য যে কাজটা আমি করি, সাধারণত আমি গতানুগতিক ভাবে কিন্তু পড়ি না। আমার পড়ার স্টাইলটা একটু অন্য। যে কারণে এটা মানুষের গল্প আকারে আমি কথা বলি, যেগুলো আমি ন্যারেশন গুলো করি। আগে একটা ডকুমেন্টারি করতে গেলে মানুষ একটা একটা মিড লেভেলে ভয়েস দিয়ে যেত। ওই জিনিসটাকে আমি ভেঙেছি, এটাকে ড্রামাটাইজ করে ভয়েস দিই। এবং জানতে হবে যে এক একটা আর্টিকেলের উপরে এক এক রকমের ডেপথ, এক এক রকমের ভয়েসের আবেদনটা এক এক রকম। আবেদন এক এক রকমের। এখন আপনি যদি ধরেন কোনো বিভ্রান্ত কোনো কিছু মানে পড়েন, সেখানে তো আপনার ওই স্যাটায়ার কোনো কিছু সম্ভব না। হ্যাঁ, তা আমাকে দিতে হবে কি, যে স্ক্রিপ্টটা যেরকম ঠিক সেইভাবে আমাকে ভয়েস দিতে হবে।
আগে আমাকে স্ক্রিপ্টটা দেখে বুঝতে হবে। ওইটা আমাকে মাথায় আনতে হবে, তারপর ওটা কোন থ্রোয়িংটা ডিমান্ড করে হুম। এইভাবে ডিমান্ড মানে দিতে হবে ভয়েসটা। আমি কিন্তু এইভাবে কাজ করি। আচ্ছা, আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় আপনি গিয়ে আপনার কণ্ঠ শুনেন। তখন কি আপনার যারা শুনতেছে তাদেরকে কখনো আপনি বলেছেন যে এই কণ্ঠটা আমার? এর একটা গল্প আছে, জি। গল্প ঠিক না, সত্যি ঘটনা। হুম, আহ, মাঝে আমার ছেলেটা ছিল আমেরিকাতে, হুম, ও একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল আর কি। হুম, তো রেস্টুরেন্টে যখন চাকরি নেয় তখন সকালবেলা ওকে ভোরবেলা ওকে বাসার থেকে, ও যেখানে থাকতো ওইখান থেকে ওকে রেস্টুরেন্টে নিয়ে গেছে। হুম, ওপেন করবে যখন সকালবেলা ঘুমের থেকে উঠে যখন রেস্টুরেন্টে গিয়েছে, তারপরে ওখানে ওরা কোরআন তেলাওয়াত শুনছে, সবাই দরজা বন্ধ, সবাই কোরআন তেলাওয়াত শুনবে, তরজমা শুনবে, তারপর দোকান ওপেন করে। ও যখন কোরআন তেলাওয়াত হয় ওটা আমারটাই, হুম, আমারটাই প্রচার হচ্ছে, ওরা হুম, শুনছে। হুম, যখন তেলাওয়াত তরজমা শেষ হয়ে গেল তখন ও জিজ্ঞেস করছে, আপনারা কি রেগুলার এগুলো করেন? বলে, হ্যাঁ, আমাদের এটা এটা শুনে আমার বাসা তো আমরা শুনি, আমাদের ফ্যামিলি সবাই শোনে, এখানে যত দোকান আছে তারা সবাই শোনে, তারা এই কোরআন তেলাওয়াতটা শোনে এবং তরজমা শোনে। বলছে কি, তোমার আব্বার করা? হুম, বলে, তোমার আব্বার নাম কি? সৈয়দ ইসমাত তোহা। সৈয়দ ইসমাত তোহা, তোহা কি তোমার আব্বা? হুম, আরে, ফোন লাগাও, আমি একটু কথা বলবো ওনার সঙ্গে। হুম, ওই তখন ও আমার ছেলেকে যখন বললো তখন আমার সঙ্গে ফোনে কথা হলো। আমার সত্যি ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হওয়ার পরে উনি একেবারে আবেগে আপ্লুত হয়ে গেলেন। এরকম ঘটনা ঘটে অনেক সময়। আহ, যেমন আমি বলি, বেতারে যখন আমি ছিলাম তখন 85-তে উত্তরণ রেডিও ম্যাগাজিন, যেটা এখনো প্রচার হয় বেতার থেকে, বাংলাদেশ বেতার থেকে, 1975-এ শুরু হয়েছে, হুম, এখনো পর্যন্ত চলে। 85-তে যখন আমি উত্তরণের হাল ধরি তখন আমি ওখানে উপস্থাপনা করার সময়ও আমি কিন্তু লাইভ অনুষ্ঠান তো, হুম, লাইভ অনুষ্ঠান করে চলে আসি, তো আমি শুনি না। হুম, কিন্তু কোনো কোনো সময় এমনও যায়, যেমন ধর ঈদের সময় একসঙ্গে হয়তো 3-4 দিন ছুটি থাকবে, হুম, তখন ওই কটা দিনের প্রোগ্রাম রেকর্ড করে যাইতাম হুম, আমি। আমার বাড়ি খুলনাতে। হুম, তো হয়তো দেখা গেল মোটর সাইকেল করে খুলনা যাচ্ছি চালিয়ে, হুম, এমন একটা ঘটনা ঘটেছে ওইবারে, যেমন একটা রোজার রোজার ঈদের সময় বাড়ি যাব, ঈদের একদিন আগে মোটর সাইকেল এখানে যাচ্ছি, তো তখন আমাদের ওই পদ্মা সেতু তো হয় নাই, বহু আগের কথা বলছি আমি। হুম, মোটর সাইকেল যাচ্ছি টেকারহাটের ওখানে, হুম, ইফতারির সময় হয়ে গেছে, হুম, ওখানে ইফতারি চলতে আছে। আমি রাস্তা চিনিও না, হুম, প্রথম প্রথম যাচ্ছি তো। তো আমার সামনে আরো দুইটা মোটর সাইকেলে 4 জন যাচ্ছে, আর আমি আমার মোটর সাইকেল নিয়ে একা। তো আমি তিনি আমাদেরকে বললাম কি যে একটা রেস্টুরেন্টে বসা, আমাকে আপনি যাবেন কোথাও? যেন খুলনা। আপনারা? আমরা এক এক মোটর সাইকেল যাবে হচ্ছে বাগেরহাট, আর একজন যাবে ফুলতরা, আর মাঝখানে আমি খুলনায়। হুম, তাই আমি বললাম যে চলেন, আমাকে তো সাথে করে নিয়ে, আমি তো চিনি না রাস্তা, ঠিক আছে আমরা একসঙ্গে 2 জন যাবো। গোপালগঞ্জের কাছাকাছি যখন গেছি তখন প্রায় 9টা বাজতে মনে হয় মিনিট 10 বাকি। এরা আবার উত্তরণ শোনার পাগল। হুম। ওরা জানে না যে আমি সেই উত্তরণ উপস্থাপনা উত্তরের করি। সাথেই আছে আমাদের। হ্যাঁ, ওরা আমার মানে আমার আমার সাংঘাতিক ভক্ত। হঠাৎ করে একটা টং দোকানের সামনে দাঁড়ালো, যে আপনারা দাঁড়ায় এখানে যাবেন না? বলে, রাখেন, 9টা একটা অনুষ্ঠান হবে বেতারে, ওই অনুষ্ঠানটা শুনবো তারপর যাবো, এটা আমাদের প্রত্যেকের, আমরা এখানে যে কজন আছে সবাই শুনি। আমি কোন অনুষ্ঠান? তারপরে যে মনে না গে, তারপরে এটা উত্তর। আমি আর কোনো কথা বলি না। হুম, বসে শুনছে, তখন আস্তে আস্তে দেখি একজন দুজন করতে করতে দোকানের চারিপাশে লোকজন ভিড় হয়ে গেছে, তারা সবাই শোনে। হুম, অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল, বুঝছো, মানে শেষ হওয়ার আগে 1 কাপ করে চা সবাই খেলো, ওখানে বসে আমাকেও দিয়ে দেবো 1 কাপ চা। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি বললাম কি, আর 1 কাপ চা খাবো? দেখো বলে, আমরা এখন রওনা দেবো না, আর 1 কাপ খেতে হবে আমার আমি থেকে, খাওয়াবো। আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা এই অনুষ্ঠানটা কেন শোনেন? কারণ আমাদের কাছে সবচেয়ে তোহা ভাইয়ের কণ্ঠটা খুব ভালো লাগে। ওনারটা শুনি, উনি বিশ্ববিদ্যালয়ে পড়েন একরকম, উপস্থাপন করেন এক রকম, আবার যখন আবৃত্তি করেন তখন একরকম, একই কণ্ঠে অনেক রকমের রূপ ওনার। এটা ওনাকে আমরা খুব পছন্দ করি। ওনার সঙ্গে এবারে আমরা ফিরে এসে ওনার সাথে দেখা করতে যাবো। আমি বললাম যে ধরেন আপনার সামনে উনি বসা, তখন কি করবেন? আমি আমাকে বলি, আপনি কি পাগলের মতো কথা বলেন না কেন? যে না, পাগল না, আমি সিরিয়াস মতো। আমার একটা ভিজিটিং কার্ড ছিল, দেখালাম। আপনি বিশ্বাস করবেন না, ওখানে যারা ছিল এবং যারা আমার সঙ্গে মোটরসাইকেলে গেছে তারা
কি বলবো, পারলে আমাকে মানে কোলে করে নিয়ে যায়। আমি সে না, আমাকে মাফ করবেন, আমি এত উঁচু মানের কেউ না, তবে আমি অনুষ্ঠানগুলো করি, লাইভ করি তো, এবারে আমি সামনে এই অনুষ্ঠানটা আছে, এরপরে অনুষ্ঠানটা হবে, এটা আমি এক এক করে বলতে পারবো আপনাকে কি হয়। হুম। এরকম ঘটনা অনেক হয়েছে এর আগে, যখন গেছি লাইভ প্রোগ্রাম তো করি, কোনো কোনো সময় রেকর্ডেড প্রোগ্রাম থাকলে কোথাও বসে হয় এরকম। আজানের ক্ষেত্রে এরকম হয়েছিল, এরকম ঘটনা। আপনারা মনে হয় জানেন যে পৃথিবীতে যে আজান প্রচার হয়, জি। ওখানে আজানের যে দোয়াটা আরবি এবং বাংলা, বাংলাটা আমার করা, আমি ছাড়া আরো কয়েকজনে করেছেন। আমারটা হয়তো বেশি প্রচার হয়েছে, সেই জন্য আমাকে সবাই চেনে। তো আপনাকে আমি শোনাবো পরে, আমি এটা আচ্ছা, তো একজন সৈয়দ ইসমাত তোহার তো কপি হওয়া সম্ভব না, কিন্তু একজন সফল আবৃত্তিকার বাচিক শিল্পী উপস্থাপক হওয়ার জন্য কি করা দরকার, কি ট্যালেন্ট বা কি সাধনাটা থাকা দরকার? শুনেন, একজন উপস্থাপক হতে গেলে কিন্তু তাকে অনেক দিক দিয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তাকে তাকে গান সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, তাকে আহ, মানে রাজনীতি সম্পর্কে ধারণা থাকতে হবে। হঠাৎ করে উপস্থাপনা একটা লাইভ অনুষ্ঠান তো, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো বা মানে আপনার আবহাওয়া খারাপ হয়ে গেল, আপনাকে সঙ্গে সঙ্গে সেটা মোকাবেলা করতে হবে। একটা মানুষ স্টুডিওর মধ্যে অসুস্থ হয়ে পড়লো, লাইভ অনুষ্ঠান, তখন আপনাকে কি করতে হবে সেটা মোকাবেলা করার শক্তি মানে থাকতে হবে। উপস্থিত বুদ্ধি থাকতে উপস্থিত হবে। বুদ্ধি থাকতে হবে কিন্তু, এই এক। আর উচ্চারণ ঠিক করতে গেলে আবৃত্তি বেশি করে করতে হবে, এটা আমার ধারণা, যেটা আমি করি, সবাইকে আমি উপদেশ দেই। শুধু কণ্ঠ ভালো হলে আর একটা মানুষের, মনে করেন আপনারা যে অনেকে হয়তো ধারণা করে কি যে গলা ভারী হলেই সে ভালো উপস্থাপনা করবে, গলা ভারী হলেই সে ভালো গান গাইতে পারবে বা ভালো সঙ্গীত শিল্পী হতে পারে। নট দ্যাট, এটা ভুল ভুল ধারণা। কণ্ঠটা হচ্ছে কি গড গিফটেড, এটা আপনি পালিশ করলে কিছু হয়তো হতে পারে উন্নত, অথবা নাও হতে পারে, কিন্তু চর্চা থাকতে হবে, উচ্চারণ করতে হবে। এই যেমন আগে যেমন আমি বলি যে মানুষের, আমার কথা হচ্ছে কি যে বাংলা কথা বলবেন বাংলায়, হুম। ইংলিশ বলবেন ইংলিশের মতো, আরবি কথা বলবেন আরবিতে, কিন্তু আপনি বাংলার মধ্যে ইংলিশে কথা বলবেন কেন? বাংলিশ হতে যাওয়ার দরকারই তো আপনাকে। হুম। বাংলা উচ্চারণ ঠিক বাংলার মতো করুন, ইংলিশ ইংলিশের মতো করুন, এটাই। আর উচ্চারণটিকে খেয়াল রাখতে হবে, থ্রোয়িং খেয়াল রাখতে হবে, কোন স্ক্রিপ্ট কিভাবে পড়তে হবে সেটা আপনাকে দেখতে হবে। একটা স্ক্রিপ্ট যখন আমার হাতে আসে, তখন প্রথমে আমাকে দেখি, আমার একটা বদভ্যাস আছে, সেটা হচ্ছে কি যে স্ক্রিপ্ট হাতে পেলে আমি কিন্তু পড়ি না। আমি 2 লাইন পড়ার পরে আমি বুঝি যে এটা কিভাবে ডেলিভারি দিতে হবে। এটা আমার, এই অভিজ্ঞতাটা আমার হয়েছে কাজ করতে করতে। তো কথা হচ্ছে যে এটা 2 লাইন পড়লেই বোঝা যাবে যে স্ক্রিপ্টটা আমি কিভাবে ডেলিভারি দেবো, ওর থ্রোইংটা কিভাবে হবে, এটা আমাকে প্রথম ব্রেনে আনতে হবে, তারপর আমাকে ডেলিভারি দিতে হবে। এবং শুধু তাই না, এটাকে নাটকীয় ভাবে উপস্থাপন করতে হবে। বেতার এবং টেলিভিশনের কিছু পার্থক্য মানে অনেক। পার্থক্য আছে কি, বিশেষ করে বাংলাদেশ বেতারের কথা বলি আমি, হুম। আমি বদনাম করছি না, এটা এখনো পর্যন্ত ওই জিনিসটা হয়, হওয়া উচিত না। লাইভ একটা জিনিস, আপনি সারা, আপনি এতক্ষণ আমি আমি আপনার সঙ্গে বসে গল্প করছি, কথা বলছি, এখন হঠাৎ করে অনের বাতি জ্বলার সময় আপনি ফ্রিজ হয়ে যাবেন, এটা তো ঠিক না। হ্যাঁ, ধরেন এই গল্প করছি, কথা করতে লাইন দিয়েছে অনের লাইন, বাংলাদেশ বেতার, ঢাকা, কেন এভাবে কেন বলতে, আপনি ইজি কথা বলেন না কেন, ইজি ভাবে কথা বলেন, উপস্থাপনা করেন, এটা মানুষে নেবে আর সেই কারণের জন্য কিন্তু আজকে এফএম ব্যান্ডগুলো এত উন্নত আমাদের দেশে। এফএম ব্যান্ডে যে সমস্ত আর যেগুলো যারা কাজ করে, তারা কি সুন্দর স্বাভাবিকভাবে গল্প করছে, কথা হচ্ছে, ক্যাজুয়াল আর কি। একদম ক্যাজুয়াল ভাবে কথা বলছে। এই জন্য আপনি যত স্বাভাবিকভাবে কথা বলবেন, তত মানুষ আপনাকে নেবে। আমি এই জন্য বলি যে ডকুমেন্টারি যখন আমি করি, আমি সর্বোচ্চ ডকুমেন্টারি করি বাংলাদেশে। আপনার আর্মি, নেভি, পুলিশ, র্যাব, বিজিবি, এয়ারফোর্স, যত সরকারি বেসরকারি, তারপর কর্পোরেট বলেন, কোম্পানি বলেন, প্রোপ্রাইটারশিপ বলেন, ব্যক্তিগত ইন্ডাস্ট্রি বলেন, এদের প্রত্যেকের ডকুমেন্টারি কিন্তু আমিই করি বেশিরভাগ। জি। তার কারণ এনারা সবাই জানেন যে আমার পড়ার স্টাইলটা একটু অন্যরকম, আমি ওইভাবে ডেলিভারি দেই। এই আমি এখন এখান থেকে কাজ করে গিয়ে আমি এখন আমার 7টা ভয়েস বাকি আছে, এরপরে বের করবো। আমাকে তো আহ, কাজ করতে হয়, আমি আর কাজ ছাড়া থাকতে পারি না। এক দুই নম্বর কথা কি যে মানুষ আমার কাছে দিয়ে কাজ করা কেন, আহ, আগে তো সবাই আসতো আমার কাছে এসে রেকর্ডিং করে নিয়ে যেত, এখন কেউ আসে না। তো হবে যেটা করে পাই, হ্যাঁ, ওইটুকু বিশ্বাস তাদের আছে। আর আমি ওদেরকে ওই বিশ্বাসের জায়গাটা, আমি একটা আমার ব্যক্তিগতভাবে বলি, কারো জিনিস রেকর্ড করার পর আমি শুনি, যদি আমি নিজে মনে করি যে না এটা ডেলিভারি দেওয়ার মতো, নয়। তাকে কাজটা বুঝে দেওয়ার মতো, তাহলে দেই। আর নাহলে একবার থেকে আমি 5বার রেকর্ডিং করবো, কিন্তু একদম অ্যাকুরেট হতে হবে। আমার স্যাটিসফ্যাকশন আগে, হুম। এরপরে
পাবলিকে সার্টিফিকেট, এটা আমি মেনটেন করার চেষ্টা করি আর কি, এবং সবারই তা হওয়া উচিত। আচ্ছা, তো আপনি তো অনেক কাজ করেছেন, প্রায় 1.5 লাখ বা 2 লাখের কাছাকাছি হবে। এর মধ্যে সবচেয়ে প্রিয় 3টা কাজের কথা যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কাছে প্রিয় আর কি? আমার সবচেয়ে প্রিয় কাজ একটা আমি প্রথমে বলি, প্রথম যেটা সেটা হচ্ছে যে পুরো 30 পারা কোরআনের তর্জমা। এটা আমার জীবনের শ্রেষ্ঠ কাজ, এবং এটার পিছনে একটা ঘটনা আছে। আমি যখন ঢাকায় আসি, আসার পর তার আগে থেকেই আমি যখন কণ্ঠ দিই তখন আমি চিন্তা করতাম যে আল্লাহ এই আমার এই কণ্ঠে যদি আমি একবার কোরআন তর্জমা করতে পারতাম, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাকে এটা একটু ব্যবস্থা করে দাও। প্রথমে আমি পাঞ্জে পাঞ্জে সুরা, 5টা সুরার আমি নিজের ইয়ে দিয়ে চেষ্টায় আমি করেছিলাম। তখন ছিল ক্যাসেট ছিল, আমি করেছিলাম। বাবা আমাকে ওটার জন্য আমাকে একজন অনিক টেলিকম থেকে আমাকে হেল্প করেছিল, মানে আর্থিকভাবে সাহায্য করেছিল আমাকে। আমি যখন নিয়ত করেছিলাম যে আমি পুরো 30 পেজে করতে পারতাম, শোনেন, হাদিসে একটা কথা আছে কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনি যদি আহ, সৎ নিয়ত থাকে, আল্লাহ আপনার সৎ নিয়ত পূরণ করেন। আল্লাহ কাছে আমি শুকরিয়া আদায় করি, মুরব্বীদের কাছে মুরব্বীর দোয়া আমি বলি যে আল্লাহর কাছে আমি ওই নিয়ত করা দিন 10-এর মধ্যে আমি সুযোগটা পেয়ে গেছি। হুম। লন্ডন থেকে আমার কাছে একটা প্রপোজাল আসতো, আল কোরআন একাডেমি লন্ডন থেকে। ওনারা আমাকে দিয়ে প্রথমে কোরআনের তর্জমাটা করেন। আমি 28 দিনে 30 পারা কোরআনের তর্জমা নামিয়ে দিয়েছি। হুম। যেটা আজ অবধি মানুষে শোনে, এখনো শোনে, আপনি ইউটিউব খুলেই এটা পাওয়া যায়। শুনতে পাবেন না। এটা তো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজের মধ্যে আমি আবৃত্তি করি, একজন জি। আবৃত্তিকার হিসাবে আমাকে অনেকে চেনেন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেক দেশে আমি আবৃত্তি করেছি, সেখানে আমাকে যথেষ্ট সুনাম। এবং আর 3 নম্বর কথা হচ্ছে যে ডকুমেন্টারিতে অনেকেই করেন, আর আমি করি। আমার ডিফারেন্সটা হচ্ছে আমি আমার ব্যক্তি স্বাধীনতা বোধ, আমার একটা নিজস্বতা আছে, সেই ওইটা বাইরে আমি করি না, যেটা অনেকে চেষ্টা করেন, হয়তো পারেন, কেউ পারেন, চেষ্টা করেন সবাই, কিন্তু আমার পড়ার স্টাইলটা একটু অন্যরকম, এইভাবে আছে, এইভাবেই। আর ইসলামী কন্টেন্ট গুলা যেটা আমার প্রচার হয় রেগুলার, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। আমার এই জন্য খুব অনেক সাবস্ক্রাইবার, অনেকে লাইক বা কমেন্ট করেন। আল্লাহর অশেষ রহমত যে সবাই আমাকে খুব ভালোবাসেন। আজানের দোয়াটা এমন একটা, যেটা শুনে নাই এমন কোনো লোক নেই। যারা একবার বিটিভি শুনেছে তারা এটা শুনেছে, যে কারণে এটাতে আমার পরিচিতি অনেক অনেক বেশি। আল্লাহ আমাকে ইয়ে সম্মান দিয়েছেন, অনেকের কাছে সম্মান পেয়েছি। আর সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে সবাই আমাকে আমার জন্য দোয়া করেন, এটাই আমি মনে করি আর কি। আচ্ছা, সৈয়দ ইসমাত তোহা তো আছেন, তিনি লিজেন্ড, তিনি নাম্বার 1। না, এটা আপনি বলতে পারেন, আমরা কিন্তু না। আমি বলি আমার ফিলিংস, সে আপনার, নাম্বার 1। হ্যাঁ, আপনাকে যদি আরো কয়েকজন আপনার মানে যারা কণ্ঠ কণ্ঠের জাদুকর নাম বলতে বলা হয়, আপনি কাদের কণ্ঠ পছন্দ করেন? উম, শোনেন, আমার সিনিয়র তো আছেন অনেকে। আচ্ছা। খালিদ খান ছিলেন, খুব ভালো ভয় দিতেন উনি একসময়। আমরা তাকে ওই যুবদা বলে ডাকতাম আর কি। ও, যুবরাজ নামে একটা যুবরাজ নাটক, না, ওনাকে হ্যাঁ যুবদা বলতেন, নাটক যুবরাজ বলতেন আর কি। উনি নাটক করেছেন, হ্যাঁ, নাটক নাটকে অভিনয় করতেন, করেছিলেন। অভিনয় করতেন। ওনার কণ্ঠ তো এমন কেউ নাই জানে না। হুম। ওনাকে আমি পথিকৃৎ মনে করি। মাজারুল ইসলাম ছিলেন, আছেন। হ্যাঁ, তো সিনেমার জন্য, সিনেমার আমার জন্য জন্য বিখ্যাত, বিশেষ উনি বিখ্যাত। সিনেমার বিজ্ঞাপনের জন্য বিখ্যাত। সব উনি শব্দ ভয়েস দেন না, হুম। ওইটার জন্য বিখ্যাত। আমার আবার কি, আমি আহ, সব বিষয়ে আমি কাজ করেছি, এবং 4টা ভাষা দিয়ে আমি কাজ করি, যেটা সবাই হয়তো এখন পর্যন্ত করেনি বা করে না। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, 4টা ভাষায় কিন্তু আমি বিজ্ঞাপন করেছি। হ্যাঁ, করেছি, এখনো করি। আমি 4টা ভাষা দিয়ে আমি কাজ করি। তো এটা হয়তো আর কে করেছেন কিনা আমি ঠিক করতে পারবো না, আমার জানা নেই। এই 2জন তো আছেনই, এছাড়াও আরো আছেন কয়েকজন। আমার একজন খুব অন্তরের একজন ছিলেন, আমার উত্তরণ রেডিও ম্যাগাজিনের যে প্রথম মুখ্য উপস্থাপক ছিলেন শফিক কামাল। ওনার তো, ওনাকে আমি শ্রদ্ধা করি।
ওনার কাছে আমি উত্তরণ ম্যাগাজিনে যে উপস্থাপনাটা কৌশলটা শিখেছিলাম, তারপরেও উত্তরণ মানে ছবি কামাল মানে উত্তরণ, এরকম একটা তৈরি হয়ে গেছে একটা ব্র্যান্ড। হুম। আমি যখন উত্তরণটা হাতে নেই তখন কিন্তু আমি চিন্তা করলাম কি যে মানুষ তো উত্তরণটাকে ছবি কামাল মানেই চেনে। হুম। আমি যখন মুখ্য উপস্থাপক হিসেবে উত্তরণের কাজ করেছি, প্রথম আমি ঠিক শফিক কামালের মতো করে ওইভাবে উপস্থাপন করতাম, একদম হুবহু ওইরকম ভাবে ভয়েস দিয়ে। এরপরে চিন্তা করলাম যে আস্তে আস্তে আমার মধ্যে ফিরে আসবো আমি। হুম। তো একটা আধা ঘন্টার চাঙ্কে 6টা 7টা সেগমেন্ট থাকে। হুম। তো কোনোটা আমি করছি, হয়তো উপস্থাপনা করছি শফিক কামালের মতো, কোনোটা আমার মতো, কোনোটা এরকম করতে করতে একসময় ওনাকে আস্তে করে সরে আমি নিজের মতো দেন। এরপর থেকে মানুষ তখন ইসমাত মানে উত্তরণ এরকম একটা মনে করতো। এখন তো উত্তরণ তো আমি তো করি না অনেক ধরে, এখন অনেকে করেন, করছেন, ভালোই করেন। মানে নতুনদের মধ্যে আপনি কাদের পছন্দ করেন? আমার তো আসলে রেডিও শোনা হয় না খুব একটা, ঠিকই না। নতুন উপস্থাপনা তো এরকম ফিমেলদের মধ্যে আছেন, কিন্তু পুরুষ উপস্থাপকের মধ্যে আমি আহ, মঞ্জুরুল হক নামে একটা ছেলে আছে, খুব ভালো উপস্থাপনা করে এখানে। সে আমার খুবই পছন্দের একটা ছেলে, সম্ভবত বিশেষ ক্যাটার করে সে এখন আহ, শিক্ষকতা করেন। হ্যালো। লেডিদের মধ্যে, মেয়েদের মধ্যে কারা? মেয়েদের মধ্যে আহ, ওইরকম তো যারা ছিল পুরনো, পুরনো। অনেক আমার হ্যাঁ, তো পুরনো দুজনের নাম বলেন। সমস্যা এখন তো ওরকম নাই। হুম। কাকে বলবো, আমি তো সবার নাম তো এখন তো জি। আছে, কারা আচ্ছা, অনেকেই তো ঠিক আছে, আছে। আমরা প্রসঙ্গ পরিবর্তন করি। এখন তো আপনি আসলে তো অনেকদিন ধরেই কাজ করছেন। তো আপনার এই কাজ দেখে তো মানুষ আপ্লুত, আবেগ আপ্লুত, আপনাকে পছন্দ করে। তা আপনি যে সময় আপনার কেরিয়ার শুরু করছেন সেই সময় তো রেডিওর জমানা ছিল, হ্যাঁ, এখন টেলিভিশনের জমানা, এখন ভিডিওর জমানা, তখন ছিল অডিওর জমানা। অডিও এই দুইটার মধ্যে আপনি এখনো সুপারহিট, তখনও সুপারহিট ছিলেন, এই কারিশমাটা কি? শুনেন, আপনারা আপনার বয়স আমার বয়স তো এখন অনেক ডিফারেন্স। হুম। আমরা যা দেখেছি, আমরা হুম। যা শুনেছি, হুম। এগুলো যে এখন আপনারা শোনেন, আপনার মনে করেন আমি গল্প করছি, হুম। না। আমি নিজে, আমাদের বাড়ি খুলনায়, আমার বাবা একজন প্রতিষ্ঠিত চিকিৎসক ছিলেন খুলনা শহরে তখন। আমি একটু পিছনের দিকে যাচ্ছি এই জি। কারণে যে সূত্রটা কোত্থেকে শুরু হলো, জি। আমার এইখানে আসাটা শুরুটা কোত্থেকে হলো, এটা আপনাদের জানা দরকার। জি। প্রত্যেকটা মানুষের, যারা শিল্পী বলেন, সাহিত্যিক, যে পেশায় নিয়োজিত থাকুক না কেন, প্রত্যেকের পিছনে একটা কিন্তু ইয়ে থাকে, মানে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো একজন লোক থাকে। হুম। কারো অনুপ্রেরণায় এক একজন মানুষ প্রতিষ্ঠিত হয়েছে। আমার সময় কিন্তু এরকম একজন ছিলেন, আমাকে উনি ইনডাইরেক্টলি আমি তাকে ফলো করতাম, আমি তাকে চোখে দেখিনি। আমার কিন্তু কোনো ওস্তাদ নাই, জি। এখনো নাই। আমি যতটুকু এসেছি বলতে আমার নিজের চেষ্টা এসেছি, সেলফ মেড ম্যান। একদম পরিষ্কার কথা। হুম। হুম। তো ছোটবেলায় যখন রেডিও শুনতাম, আমাদের পাশে রেডিও ছিল, তখন শহরের মধ্যে হাতে গোনা কয়েকটা বাড়িতে রেডিও ছিল। তখন রেডিও চলতো বিদ্যুতে, কিন্তু ভিতরে কতগুলো বাল্ব জ্বলতো। হুম। আচ্ছা। এই বাল্বগুলো জ্বলার পরে তারপর আস্তে করে শব্দটা আসতো। আমাদের বাড়ি যখন ছিল ফিলিপস, তখন হাতে গোনা কয়েকটা কোম্পানি, ফিলিপস ছিল, গ্রুন্ডিক ছিল, মার্ফি ছিল, তারপর পাই ছিল। হ্যাঁ, এরপরে এনএসি আসতো, কিছু কিছু আসতো। আমাদের বাড়ি ছিল ফিলিপসের বড় সেট রেডিও, 4টা ভলিউম ছিল, 3টে ওয়েভ থাকতো, কোনো সময় 4টা ওয়েভ থাকতো, মিডিয়াম ওয়েভ, শর্ট 1, শর্ট 2, শর্ট 3, এরকম। আমরা যখন বিবিসি, এখন তো আমরা রেডিও খুললে এমনি বিবিসি শুনি, তখন ওরকম ছিল না। তখন ওই অ্যান্টিনা লাগে, বউ করে চৌ যা শব্দ করতো, কত রকম শব্দ করার পর তারপর আস্তে করে শব্দটা স্টাবলিশ হতো আর কি, অ্যান্টিনা দিয়ে দিয়ে করতো আর কি। তো তখন থেকেই আমি রেডিওর প্রতি আমার আকর্ষণ। আমি যখন ছোটবেলায়, তখন আমি একেবারে ছোট, বাসায় যখন রেডিও, দোতলা বাড়িতে, যেতে বাড়ি 3তলা বাড়ি, দোতলায় ছিল আমাদের রেডিওটা। আব্বা শুনতেন তখন। আব্বার একটা অভ্যেস ছিল কি, কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআনে হাকিম আমাদের জিন্দেগি একটা অনুষ্ঠান হতো, ওটা শুনতেন। তারপরে খবর শুনতেন, আকাশবাণীর খবর। তারপরে আহ, তখন তো রেডিও বাংলাদেশ ছিল, রেডিও পাকিস্তান ছিল তো, তারপরে রেডিও পাকিস্তানের খবর হতো।
ডক্টর কবিরউদ্দিন পড়তেন, কাফি খাঁ পড়তেন, তারপরে যারা যারা ছিলেন আর কি। ভারত থেকে, আকাশবাণী থেকে খবর পড়তেন তখন বিজন বোস, নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এরা। কিন্তু আমার খুব পছন্দ হতো বিজন বোসের কণ্ঠটা, ভারী একটা কণ্ঠ। তো বিজন বোসের খবরটা আমাকে আকৃষ্ট করতো। আমি সে আমার মাকে বলতাম ছোটবেলায় যে, "আম্মা এখানে কারা কথা বলে?" তো আমার মা বলছে কি যে, "ছোট, ছোট মানুষ কথা বলে তুমি বুঝতে পারো, তুমি এখন বড় হয়ে গেছো, তুমি ঢুকতে পারবা না ওখান থেকে।" আমাকে এরকম একটা ঝাড়ি-টাড়ি দিয়ে আমাকে বোঝাবার চেষ্টা করেছে। আমার মন টানে যে কারা কথা দেখতে পারবো না কেন? লাগানো তো, কারেন্ট ছিল লাগানো। আমার আব্বা ডাক্তার করতেন নিচের তলায়। আমাদের দিনের বেলা সবাই থাকতাম আর সন্ধ্যের পরে গিয়ে শোয়ার উপরে থাকতাম। আব্বার ল্যাবরেটরি রুম, ডাক্তারখানা, পেশেন্ট রুম, বসার জায়গা, ডাইনিং সব নিচে তলায়। আব্বার নিচে মানে ডাক্তারি পেশেন্ট নিয়ে তো পেশেন্ট এসে বসে তাদের সাথে কথা বলছে, আম্মা রান্না বান্না করছে, আর আমি ওই ফাঁকে উপরে গিয়ে ওই রেডিও থেকে মানুষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি। তখন আমি কারেন্ট লেগে আমি পড়ে গেছি ওখান থেকে। হুম। দোতলা থেকে কিছু পড়লে হুট করে শব্দ হলে তো মানুষের টের পায়। তারপরে আব্বা আম্মা উপরে চলে এসেছে, কি ব্যাপার তুমি এখানে কি করো? আমি তখন তো রেডিও পড়েছে আমার গায়ের পরে পড়ে রয়েছে তখন। আচ্ছা। হ্যাঁ, প্রণাম করে ভয়, তখন আমার গা কাঁপছে। আমাকে আব্বা রাগ করে বাবা তুই কি করছিস এখানে? আম্মা বললো যে এর মধ্যে ছোট ছোট মানুষের সাথে দেখবো বলে। তো তোমাকে কে শিখেছে করে? আম্মা বললো তো। আম্মাকে একটু আব্বা রাগারাগি করে আমি আমাকে যেটা তুই কারেন্ট লাগতো কি হতো অবস্থাটা? তখন আমি একটু ঘাবড়ে ভাবছি মানুষ তো পেলাম না। তো ওই যে মানুষ পেলাম না অথচ কথা আসে, কারা কথা বলে, ওই আমার একটা নেশা চেপে বসলো। হুম। এরপর যখন আস্তে আস্তে বড় হয়েছে আমার বাবা বললো কিন্তু বড় হো বাবা তুমি জানতে পারবা। পড়াশোনা শুরু করলাম। ক্লাস 5-6 যখন পড়ি তখন মার্কনের এটা পড়লাম। পড়ার পর তখন চিন্তা করলাম তাই তো, এর মধ্যে তো কোনো মানুষ থাকে না। হুম। প্রক্ষেপণ ভবন থেকে প্রচার ভবন থেকে প্রক্ষেপণ ভবনে যায়, ব্রডকাস্টিং হাউস থেকে যায় ট্রান্সমিটারে, ট্রান্সমিটার থেকে সব জায়গায় ছড়িয়ে যায়। তখন থেকে আমার মাথার মধ্যে পোকা ঢুকছে যে ওর মধ্যে আমি কথা বলবো সবাই শুনবে। হুম। আর সেই থেকে আমার চর্চা শুরু। এখন চর্চা করতে গেলে ওরকম তো কোনো উস্তাদও আমার নাই, আমি কাকে দিয়ে চর্চা করবো? আমার বাবা একটু কনজারভেটিভ ছিলেন। আব্বা আহ, খুব ধার্মিক মানুষ ছিলেন, নামাজ পড়তেন ৫ ওয়াক্ত। আব্বা ৫৭ সালে প্রথম আব্বা হজে গেছিলেন। ওনার বাইবেল, কোরআন, বেদ ৩টে মুখস্থ ছিল। ধর্ম প্রচার করতেন, ডাক্তারি করতেন, তারপরে দর্শে কোরআন করতেন বিভিন্ন জায়গায় গিয়ে। তারপরে লেখালেখি করতেন। আব্বা বেশ কটা বইও লিখেছেন, বিশেষ করে ধর্মীয় বেশ কিছু বই লিখেছেন। তো আমার ওইখান থেকেই কিন্তু আমি চিন্তা করছি যে কিভাবে শিখবো। তখন আমাদের কি পত্রিকা ছিল, বাসায় পত্রিকা আসতো তো, পূর্বদেশ, আজাদ, জাহানে নাও। তারপরে আমার মা পড়তেন আপনার বেগম পত্রিকা পড়তেন। এই করে করে আমি পেপার কাটিং করে করে ওই বিজন বোসেরটা আমি রপ্ত করতাম, বিজন বোসের কণ্ঠটা। বিজন বোসের একটা ইয়ে ছিল কি, আমরা কি কেন পছন্দ করতাম, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় খুব ভালো পড়তেন কিন্তু আমার বিজন বোসটা ভালো লাগতো এখানে, খুব ভারী একটা কণ্ঠ। এবং ওনার শুরুটা ছিল, আমি একটুখানি আমার সে কানে এখনো পর্যন্ত বাজে সেসব। আকাশবাণী, খবর পড়ছি বিজন বোস। দিল্লি থেকে প্রচারিত এই সর্বভারতীয় বাংলা সংবাদ একযোগে কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে। আজকের বিশেষ বিশেষ খবর হলো শ্রী নেহেরু বলেছেন, ঠিক এইভাবে শুরু করতো আর কি। ওইটা আমার কানের মধ্যে আসতো, আমি তখন এই পেপার কাটিং কেটে কেটে ওইগুলো অভ্যেস করতাম এভাবে পড়া। এই করতে করতে তখন 1969-এ স্কুলটা বেতার চালু হলো। চিন্তা করলাম যে একবার তো নিশ্চয়ই খুলনায় বেতারে লোক নেবে। আমি আমার অনুশীলন করতে করতে এমন পর্যায়ে চলে গেছিলাম যে আমি যদি পরীক্ষা দেই আমি পাশ করবই, এইটুকু কনফিডেন্স কনফিডেন্স আমার আপনার পরে মধ্যে। এসে গেছিল। এবং তাই হয়েছে। আমি প্রথম পরীক্ষা যখন ওরা আঞ্চলিক অনুষ্ঠানের জন্য যখন অনুষ্ঠান ঘোষক ঘোষিকা নিল, আমি নিউজের জন্য রেডি হয়েছিলাম, কিন্তু দেখেছি যে উপস্থাপনা তো আমি করতে পারি। হুম। আমি প্রথমে অনুষ্ঠান ঘোষক হিসেবে ওখানে চান্স পেলাম খুলনা বেতারে। এরপরে নিউজ শুরু হলো, নিউজ পড়া শুরু করলাম। এরপরে নাটকে ঢুকলাম, নাটক করলাম। খুলনা বেতারে এমন কোনো অনুষ্ঠান নাই আমি করি নাই। সঙ্গীতের প্রতি আমার খুব আগ্রহ ছিল কিন্তু সেটা চেষ্টা করিনি। ওই সারেগামাপাধানিসা আমার ভাল লাগে না। এইজন্য এটা বাদ দিয়ে ওই নিউজ, তারপরে ড্রামা এটা নিয়ে পড়েছিলাম। এটাই করতাম সবসময়।
তো আজকে ওইখান থেকেই উঠে এসে এই পর্যন্ত এখনো করছি আর কি। পাশাপাশি চাকরিও করেছি, সরকারি চাকরি করেছি মাত্র 9 মাস। এর পিছনে ঘটনা আছে। ঘটনা হচ্ছে কি যে আমি আমার যখন 12 বছর বয়স, তখন আমার বাবার কাছে বাবা আমাকে দিয়ে 4টা ওয়াদা করিয়েছিলেন। হুম। আমি অদ্যাবধি কিন্তু আমি 4টা ওয়াদা মেনে চলি সবসময়, আমার বাবার দেওয়া 4টা ওয়াদা মেনে চলি। সেটা হচ্ছে কি যে প্রথম হচ্ছে কি যে কখনো কারোর আমানতের খেয়ানত করবা না। আমানত কিন্তু আপনার কাছ থেকে আমি কিছু টাকা নিলাম, আমি ঠিকমতো ফেরত দিলাম না। শুধু টাকা না, জিনিস হতে পারে, মানুষের কথা হতে পারে, মানুষ হতে পারে, হুম। অনেক কিছু হতে পারে। আমানতের খেয়ানত অনেক রকম হতে পারে। আমি আল্লাহর রহমতে আমি এরকম কোনো আমানতের খেয়ানত করিনি। আমার আমার যতদূর বিশ্বাস, হয়তো ভুল হয়ে অনেক যেতে সময় পারে। মনে মনে হতে পারে কিছু। হুম। তো আমার তো যে যদি হয়ে থাকে সেটা আমার অজান্তে হয়েছে, হয়তো ইচ্ছাকৃত না, হয়েছে। দ্বিতীয় শর্ত যে আমার বাবা আমাকে দিয়ে শর্ত করেছেন, ওয়াদা করেছেন। দ্বিতীয় হচ্ছে কি যে কোনোদিন অবৈধ টাকা রোজগার করবা না। আমি সরকারি চাকরিতে ঢুকে চাকরিতে ঘুষ এত পরিমাণে আমি ঘুষ খাবো না বলেই আমি চাকরি ছেড়ে চলি। কোথায় চাকরিটা আমি আপনাকে এখন বলবো না। এটা আপনারা হয়তো বুঝতে পারছেন কোন কোন জায়গাটা এগুলো সবচেয়ে বেশি আমাদের দেশে আছে, এখনো পর্যন্ত আছে সেই জিনিসটা। যে ঘুষ জিনিসটাই খারাপ। সুদ, ঘুষ। আল্লাহ তো বলেছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি কিন্তু সুদকে করেছি হারাম। এটা আমি মেনে চলি। আমি পয়সা ইনকাম ওরকম আমার ছিল না, কখনো নাই। আমি সৎ জীবনযাপন করে যতটুকু ইনকাম করেছি সম্পূর্ণটাই সৎ পথে থেকে। আমার প্রত্যেকটা ইনকামের মধ্যে কিন্তু রক্ত মাখা। সোজা কথা। ঘাম আছে এটার পেছনে। হ্যাঁ, ঘাম আছে। আচ্ছা, তো আপনি তৃতীয় যে তৃতীয় সরকারি সত্যটা কথা বলি। তৃতীয় সত্যটা হচ্ছে কি যে কোনোদিন কারো কাছ থেকে টাকা ধার করবা না। আমার এখন ৭৬ বছর বয়স। ৭৬ পয়সা আল্লাহর রহমতে আমার কাছে কেউ পায় না। আমি কোনদিন টাকা ধার করিনি। কোনোদিন না। আমি কারো কাছে ১ টি টাকা ধার করিনি কখনো। আর ৪ নম্বর শর্ত, কখনো নেশা করবা না। আমি ৪ টা শর্ত মেনে চলি। আর মানে অপশনাল আরেকটা জিনিস আমি মেনে চলি, সেটা হচ্ছে বাবা-মার প্রতি শ্রদ্ধা ভক্তি করা। আমি সবাইকে বলি, বাবা-মা অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করে। তাদের ঋণ কেউ শোধ করতে পারে না, পারবে না। এখন যে সমস্ত পত্র-পত্রিকা দেখি বা বিভিন্ন জায়গায় দেখি যে বাবা-মার প্রতি কোনো শ্রদ্ধাবোধটা নাই, তারা খুব গুনার কাজ করে। এটা করতে হয় না। আমি বলি, খবরদার বাবা-মাকে অশ্রদ্ধা করো না তোমরা। কিছুই নিয়ে যেতে পারবা না। অন্তত বাবা-মাকে শ্রদ্ধা করো। এটা আমি বলি সবাইকে। আর এই ৪ টা জিনিস মেনে চললে আর কিছু লাগে না। আচ্ছা, তো আপনি যখন কাজ শুরু করেছেন বা সরকারি চাকরি ছেড়ে আসলেন, তখন তো ধরেন এই যে আপনার কণ্ঠের হুম। কাজ, এটা তো তেমন আয় ছিল না। তো ওই না, সময়টা আপনি কেমনে পরিবার আপনাকে কি এটাকে সমর্থন করেছে? কিভাবে সামলেছেন আপনি? কোনটা ব্যাপারে? মানে আপনার আয় রোজগার তো কম আর ছিল। ওই সময় তো আর হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, কণ্ঠ হ্যাঁ। বিক্রি করে এত আয় করা না, সম্ভব ছিল না। সম্ভব ছিল না। হ্যাঁ। আমি খুলনা ভেতরে তো কাজ করেছি। হুম। আমাদের তো ছোটবেলায় আমরা যখন আমাদের ফ্যামিলিতে মানুষ হয়েছে, আমার বাবা তো ও আমরা সচ্ছলভাবে জীবনযাপন করেছি। আমাদের তো কোনো কিছু অভাব ছিল না আল্লাহর রহমতে। যথেষ্ট ছোটবেলা থেকে আমরা যথেষ্ট পেয়েছি। বাবা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। কোনদিন অভাব বলে কিছু বুঝতে পারিনি আমরা। যে কারণে পয়সা কম থাকলেও, পয়সা কম আসলেও কেয়ার করিনি। হুম। না, এটা কি হয়েছে আবার আসবে, এখন নাই, আসবে, আসবে। টাকার প্রতি কোনো লোভ কখনো ছিল না। নাইও, এখনো নাই আমার। তো ভেতরে কাজ করার সময় তখন তো আমি আব্বার কাছে থাকতাম। সংসার তো আব্বাই চালাতেন। কিন্তু আমি যে টাকাটা ইনকাম করতাম আমার কিরকম অত বাজে অভ্যেস ছিল সেটাকেই বলি। আমি ধরেন ৩-৪ মাস কাজ করলাম। করার পর ছুটি নিয়ে হয়তো ১ সপ্তাহের জন্য চলে গেলাম, হয়তো ঢাকা খুলনার বাইরে চলে গেলাম। হয়তো কোথাও বেড়াতে গেলাম, হয়তো এইরকম আমার। বাজে নেশা নাই আর আমার। আমার কোনদিন কোনো বন্ধু-বান্ধবের আড্ডা ছিল না, আজ পর্যন্ত আমার নাইও। আমি বন্ধু-বান্ধবরা মোটে পছন্দ করি না। বন্ধু-বান্ধব মানুষের ক্ষতি করে। আমি যা দেখছি। যে কটা বন্ধু-বান্ধব ছিল, হাতে গোনা একটা বন্ধু আমাকে এখনো পর্যন্ত আমার সঙ্গে আছে। আজকে ৫৫ ৫৭ বছর ধরে আমার একসঙ্গে থাকি। হ্যাঁ? ও আমাকে বোঝে, আমি ওকে বুঝি। হ্যাঁ? আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আশরাফ। ওকে আমি আমি উনি যেমন কোন পেশায় আছেন? ও ছিল সরকারি চাকরি করত। ও হুম। তো সরকারি চাকরি করে রিটায়ার করার পরে এবারে খুলনাতেই ছিল। পরে আমি ওকে নিয়ে এসেছিলাম ঢাকায়। এরপরে আমিও ওকে চাকরি-বাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম। সেখানে বহুদিন ধরে চাকরি করেছে। এখন আবার আ খুলনাতে আছে। আবার হয়তো আসবে, এসে আবার চাকরি করবে। ও খুব সৎ একটা ছেলে।
আমার সঙ্গে তার সম্পর্ক বহু বছর। আর একজন ছিল মুক্তিযোদ্ধা, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আহ, সে আততায়ীর ইয়েতে সে মারা গিয়েছে, পরে শুনেছি। আর ওরকম কোনো বন্ধু আমি মিশি না কারোর সাথে। আমি দেখেছি বন্ধু বান্ধব মানুষের ক্ষতি করে, মিশি আচ্ছা না। আচ্ছা, আপনি তো 2 কন্যা এবং 1 পুত্রের বাবা। তো আপনার পরিবার থেকে কি আপনি যে পেশায় আছেন এটার সমর্থন পেয়েছেন অবশ্যই। আগাগোড়া? সব সময় আমি সমর্থন পেয়েছি আল্লাহর রহমতে। আমার আহ, আমার পেশাটা কোনো খারাপ পেশা না। না, অবশ্যই হুম, ভালো পেশা। এটা কোনো অবৈধ রোজগার নাই এর মধ্যে, সমস্ত শ্রমের কিন্তু আয় ইনকাম তো একসময় কম হ্যাঁ, ছিল। কম ছিল। চাকরি করেছি, ঢাকায় এসে আমি চাকরি করেছি বাইরে। রেডিওতে কাজ করেছি, খুলনা থেকে এনওসি দিয়ে এসে ঢাকায় কাজ করেছি। পাশাপাশি আমি ব্যক্তি মালিকানাধীন কোম্পানিতে চাকরি করেছি এখানে আমি এসে। আল্লাহর রহমতে কখন বেকার ছিলাম না, আল্লাহর উপর আল্লাহ তাআলার রহমত। আমি ওখানে চাকরি করতাম, হয়তো দিনের বেলা 9টা 5টা অফিস করতাম, আবার 2 ঘন্টা রেস্ট নিয়ে হয়তো 8টার দিকে চলে যেতাম রেডিওতে লাইভ অনুষ্ঠান করে, 9টার মধ্যে বাসা ব্যাক করতাম, এইভাবে কাজ চলে এসেছি। তো 5টা অফিস ছুটি হওয়ার পরে যে সমস্ত বিজ্ঞাপনের কাজ টুকটাক হতো, আমাকে তো বিজ্ঞাপন আগেও খুলনাতে থাকতে করেছি, কিন্তু হাইলাইটটা হয়েছে কি, যখন আমাকে ঢাকায় মানুষের চিনল কিভাবে আমি বলি আপনাকে। ইটিভি যখন চালু হলো হুম। দেশে প্রথম, হুম। ইটিভি থাকাকালীন সময় ওখানে একটা অনুষ্ঠান জন্য তখন ছিলেন ওখানকার অনুষ্ঠানের প্রধান ছিলেন চেয়ারম্যান হিসাবে সাইমন ট্রিং। ভদ্রলোক প্রচন্ড বিচক্ষণ একটা লোক। উনি একটা অনুষ্ঠান চালু করবেন 71-এর এই দিনে। কার ভয়েস নেবো করতে 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 হঠাৎ করে আমাকে তারা চয়েস করলো। এই অনুষ্ঠানটা প্রতিদিন 3 থেকে 4 বার প্রচার হতো, 1 মিনিট থেকে 2 মিনিট ক্লিপিং মতন করতে। ওই উঠে গেলাম আমি। ওই ভয়েসের পর থেকে আমাকে সবাই চেনা শুরু করলো। তারপরে আমার আর বসে থাকা লাগে, আমি আমার পিছে ফিরে তাকাইনি। এরপরে রিপন খান, এই যে আপনার ইকিউ মিউজিক স্টুডিও, রিপন খান, তার ওখানে কাজ করতে করতে একদিন আমাকে বলতে হবে, ভাই আপনার তো কণ্ঠ ভালো, আপনি বিজ্ঞাপনে আসেন, বিজ্ঞাপন তো আপনার কণ্ঠে ভালো হয়, তা আপনি এই সময় যুবদার সঙ্গে পরিচয়, যুবদা আমাকে যে দোয়া, তুমি তো পুরা দিকে আমার ডুপ্লিকেট কাজ করো, ভাই আপনি শুধু দোয়া করেন আমাকে। ওনাদের অনুপ্রেরণা ছিল। রিপন খানও আমাকে খুব সাহায্য সহযোগিতা করেছে এ ব্যাপারে। তারপর থেকে আমার আর পিছে তাকায়নি। ওই একটা দুটো অনুষ্ঠান করার প্রেক্ষিতে আমাকে সবাই চিনে ফেলছে। এরপর রেগুলার কাজ করি। তারপর আসলাম, বিজ্ঞাপন তো প্রচুর বিজ্ঞাপন করেছি, প্রচুর। তো তারপরে ডকুমেন্টারি শুরু করলাম। তো এখন মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ ডকুমেন্টারি আমি করি, প্রায় 95 to 98% আমি। আচ্ছা, তো আপনার সন্তানরা সবাই দেশের বাইরে থাকে আমরা জানি। সবাই থাকে না, আমার বড় লন্ডনে মেয়ে থাকে। বড় মেয়ে ও তো চিকিৎসা সেবায় নিয়োজিত, ও আছে লন্ডনে সেটেল, খুব ভালো। আমার বড় মেয়েটা অত্যন্ত ধার্মিক, নামাজি, পরেশগার, আল্লাহ ওকে আরো ভালো রাখুক, তার সন্তানদের ভালো রাখতে দোয়া করি। আমার জামাইটাও খুব ভালো। ছোট জামাই যেটা সে হচ্ছে এয়ারলাইন্সের ক্যাপ্টেন এখন, ও এখন পোস্টিং হচ্ছে সুদানে, তার বাসা বনানীতে। ছেলেটাও ছিল আমেরিকাতে, একটাই ছেলে আমেরিকা ছিল অনেকদিন, ওখান থেকে আসার পরে এখনো যেতেও পারছে না, থাকে আমার কাছেই থাকে। আমি তো আমার বয়স হয়ে গেছে, ওকে নিয়ে আমি আমার এই যে আমি এখানে আসছি, আমার সঙ্গে সে আছে, ওকে নিয়ে আমি থাকি। সেই আমার সংসার, সবকিছু চিন্তা ভাবনা। নাতি নাতনি আছে, হ্যাঁ, সবাই একসাথে 5টা, থাকে হ্যাঁ। পরিণত বয়সে। হুম। এখন কেমন আছেন ব্যক্তিগত আমি তো জীবনে? সবসময় ভালো থাকি ভাই। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে, তবে আপনি কেমন আছেন, আমি তো সবসময় ভালো থাকি। এই কথা বলার অর্থ আছে, হুম। হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে সুস্থ রেখে খুশি থাকেন, হুম। আবার অসুস্থ রেখেও খুশি থাকেন। হুম। আল্লাহ যাতে খুশি থাকেন তাতেই আমি খুশি। সুতরাং আমি কখনো বলবো না যে আমি অসুস্থ। যত অসুস্থ থাকুক না কেন আমি খুব ভালো আছি। আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রাখছেন। আমি শুকর করি আল্লাহর কাছে। প্রত্যেকটা পদে পদে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। সবারই তাই উচিত। এটা শুকরানা আদায় করা উচিত সবার। আল্লাহই সুস্থতা করেন, কিন্তু আল্লাহই অসুস্থ করে দেন। তিনি মুক্তিদাতা দাতা, তিনি মানুষকে সুস্থ করেন, অসুস্থ করেন। সুতরাং তাকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করা উচিত না। আচ্ছা, আপনার কণ্ঠে একটা আবৃত্তি যদি আমরা শুনতে চাই, আপনি। হ্যাঁ, আমি যেহেতু এখন বয়স হয়েছে, আমি বলি। হুম। উম,
আমি বার্ধক্যে কারো বোঝা হতে চাই না। আমি বার্ধক্যকে ভয় পাই না। বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি অস্বস্তি বোধ করি না। আমার ত্বকের কুঁচকে যাওয়া, চুলের রূপালী বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিব্রত করে না। আমি জানি আমি জানি বয়স মানে পরিবর্তন, শরীরে, মনে, জীবনযাপনে। আমি একাকিত্বকেও ভয় পাই না। সময়ের সাথে আমি বুঝেছি একাকিত্ব কারো শাস্তি নয়, বরং নিজের সঙ্গে সময় কাটানোর আরেক নাম। আমি নিঃসঙ্গতার গহ্বরে হারিয়ে যেতে চাই না, বরং একাকিত্বকে বন্ধু করে নিতে চাই। নিজের ভাবনার বিস্তীর্ণ আকাশে উঠতে চাই মুক্ত বিহঙ্গের মতো। কিন্তু একটাই ভয় তাড়া করে ফেরে। আমি যেন আমি যেন কারোর জন্য বোঝা না হই। আমি যেন কারোর জন্য দায়িত্বের ভার হয়ে না দাঁড়াই। কারো জীবনের হিসাব নিকাশে এক অপ্রত্যাশিত সংযোজন হয়ে না থাকি। আমি চাই না কেউ আমাকে শুধুমাত্র করুণার দৃষ্টিতে দেখুক। আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের আত্মত্যাগের গল্পে পরিণত করুক। আমি চাই না আমার বার্ধক্য কারো কপালে চিন্তার ভাঁজ হয়ে উঠুক। আমি চাই আমার বয়স হোক অভিজ্ঞতার সম্পদ, যার প্রতিটি দিন বয়ে আনবে নতুন উপলব্ধির আলো। আমি চাই বৃদ্ধ বয়সে আমি এক অগ্রন্থিত কবিতা হয়ে থাকি, যার প্রতিটি শব্দে থাকবে বেঁচে থাকার আনন্দ, জীবনের গভীরতা। আমি চাই আমার শেষ বয়স হোক এক কাপ ধোয়া ওঠা চায়ের মতো, যার প্রতিটি চুমুকে থাকবে অতীতের উষ্ণতা। চমৎকার। আচ্ছা, আপনাকে দেখছি আমরা সাম্প্রতিক সময় নীলানিকির কবিতা আপনি বেশ আবৃত্তি করছেন। উনি কে নীলাপা এবং উনি কম পরিচিত, ওনার নীলাপা সম্পর্কে আমার খুব শ্রদ্ধার একজন মানুষ। আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। উনি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে দুটো বইতে তো উনি আমাকে উৎসর্গ করেছেন পর্যন্ত। এটার জন্যই শুধু না, ওনার কবিতাটা আমার কাছে খুব পছন্দ। যেমন বাস্তবধর্মী কবিতা লেখেন উনি। হ্যাঁ, আমার কাছে যেমন আমি আপনাকে বলছিলাম ডকুমেন্টারি জিনিসটা কেমন? ডকুমেন্টারি আমি যখন পড়ি তখন আমি ওই ডকুমেন্টারির ভাষার সঙ্গে আমি নিজেকে মিশে ফেলি। ওইটার মধ্যে আমার পুরা মন মগজ ঢুকিয়ে দেই। তারপরে আমি ওভাবে পড়ি আরকি। ওনার প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু ওনার যে কবিতাটা আমি এখন পড়বো, জি। আপনি দেখবেন এর প্রত্যেকটা কথা কতটা সত্যি, কতটা সত্যর উপরে আমি দেখাই আপনাকে। আমি নেই কোথাও। আজ আমার কোনো তাড়া নেই। তাই গভীর ঘুমে আমি মত্ত। তোমরা কেমন চিন্তিত আমাকে নিয়ে। ইস! আমার আমার শরীরটা কি যে হিম হয়ে আছে। আমার আজ এত প্রচন্ড ঠান্ডাতেও একদম ঠান্ডা লাগছে না জানো? তবু তোমরা আমাকে একটা সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছ। অপেক্ষায় আছো কারোর জন্যে। কে আসবে, কোথায় আমাকে নিয়ে যাবে সব ফিসফিস চলছে। না, আমি আমি আর জাগবো না। আজই আমার সাথে তোমাদের শেষ দেখা। আর দেখবে না কেউ আমাকে। আমিও তোমাদের আর কোনোদিন দেখব না। আমার মাথার পাশে কুঞ্চি। কুঞ্চি মানে একটা বিড়াল, বাস। যারা পুষতেন বিড়ালটার নাম ছিল কুঞ্চি। আমার কাছাকাছি হেলান দিয়ে শুয়ে আছে। বিড়ালটা কাঁদছে। ওর চোখ টলমল করছে জলে। তোমরাও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছো। পাশের রুমে ফোন বেজেই চলেছে। মার্জিন, ফোনটা ধরো। কিন্তু আমার কথা তো কেউ শুনতে পাচ্ছে না। কি যে করি? ফোনটা বেজেই যাচ্ছে। হঠাৎ কেউ একজন ফোনটা তুলল। তখন জানলাম যে আমার খবর নেওয়া হচ্ছে। আমি নেই। আমি আমি মরে গেছি। আজ সকালে আমার আর ঘুম ভাঙেনি। আমি আর ওদের সাথে থাকছি না। আমাকে আমাদের পরিবারের কবরস্থানে নিয়ে যাওয়া হবে সন্ধ্যার আগেই। আমাকে ওর একটা খাটিয়ায় শুইয়ে দিল। তারপর ঢেকে নিয়ে গোসলের জন্য কয়েকজনকে অনুরোধ করল। আমাকে গোসলের জন্য নিয়ে যাওয়া হলো। আজ ওরাই আমাকে গোসল দিল। সুন্দর সুগন্ধি তাজা ফুলে লেপ্টে আছে আমার সমস্ত শরীরটা। তুলো দেওয়া হলো আমার নাকের মধ্যে। বাহ! আমি অনেক আরাম অনুভব করছি এখন। আমি আমি কি করে মারা গেলাম তা তো আমি জানি না। ঘুমটা আমাকে শেষমেশ কাবু করে ফেলল। এরপর শুধু শুনি দোয়া পড়ছে সবাই। কেউ কেউ পবিত্র আল কোরআন তেলাওয়াতে নিমগ্ন, কেউ কেউ নিজেদের সাংসারিক গল্পে ব্যস্ত, আবার কেউ কান্নাকাটি করে একাকার। আমি কিন্তু দিব্যি নিশ্চিন্তে শুয়ে আছি, প্রাণহীন অসাড় দেহে সাদা কফিনের কাপড়। হায় রে জীবন! হৃৎপিণ্ডে কোনো সাড়া শব্দ নেই। কারোর জন্য যে কষ্টটা এতদিন ভীষণ যন্ত্রণা দিচ্ছিল, আজ সেই কষ্ট, দুঃখ, যন্ত্রণা আর দীর্ঘশ্বাস থেকে আমি চিরমুক্ত। আমার মৃত শরীরটা আজ বড় ভারী মনে হচ্ছে সবার কাছে।
আমায় নিয়ে সবাই কবরস্থানের দিকে যাত্রা শুরু করলো। একটা বড় গাড়িতে সুন্দর একটা বাক্সে আমার নিথর শরীরটা। খুব খুব মায়া লাগছে সবার জন্য। নিজের সব জিনিসপত্র ছেড়ে, বাড়ি ছেড়ে, আপনজন আর এই সুন্দর পৃথিবী ছেড়ে আমার আমার অন্য এক জীবনের যাত্রা শুরু হতে যাচ্ছে। আমার সাথে কোনো মূল্যবান কিছুই যাবে না আজ। যতটা ভালো কাজ করে গেছি, যত ভালোবাসা বিলিয়ে দিয়েছি নিঃস্বার্থভাবে, এই পূর্ণতা আজ আমার সাথী। এমনকি আমার খুব কাছের মানুষটাও আমার সাথে নয়। আমি জন্মেছিলাম একা, আমি একাই বিদায় নিলাম। আমার জন্য যারা চোখের জল ফেলছে, আজকাল হয়তো তারা এমনভাবে আমাকে নিয়ে ভাববে না। আজ মারা গেলে কাল দুদিন, তারপর সবাই আস্তে আস্তে আমাকে ভুলে যাবে। আমার প্রস্থানে কারো কিচ্ছু যায় আসবে না। এই তো এই তো আমাকে আমাকে নামানো হলো কবরের গর্তটার মধ্যে। দুজন ধরাধরি করে কফিনে মোড়ানো আমার লাশটা কেমন জড়তাহীন হাতে মাটি কোলে শুয়ে দিল। সবাই কেমন কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমিও কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছি। এ এ- এই বুঝি জীবনে চরম সত্যের মুখোমুখি হওয়া। তারপর কয়েকটা বাঁশের কঞ্চি, কিছু বড় বড় নারকেলের পাতার আবরণ, আর প্রিয়জনদের হাত থেকে পাওয়া শেষ উপহার, নিক্ষিপ্ত মুঠি ভরা মাটির প্রলেপ। মাটির নিচে আমি, অন্ধকার আমার বন্ধু হয়ে গেল আজ। অথচ আধার আমার অনেক ভয়ের ব্যাপার ছিল একদিন। আমার তো কিছু করার নেই, পালাবারও তো পথ নেই। আমি আমি কিছুই বলতে পারছি না গো। আস্তে আস্তে আমার শরীরটা পচতে থাকবে, ব্যাকটেরিয়াদের খাবার হয়ে যাবে। ই, না না না, আমি আমি ভুল বলিনি এতটুকু। সময় ভেদে আমার শরীরটা মিশে যাবে মাটির সাথে ধীরে ধীরে। হাড়গুলো বছরের পর বছর ক্ষয়ে হবে। তারপর কালের আবর্তনে আমি মাটির মানুষ, এই মাটিতেই পুরোপুরি মিশে যাব। আমি তো এসেছি সেই বেহেশত থেকে পৃথিবীর কারাগারে, পাপ পরিতাপে ভালো মন্দে হিসাবের মহাভারে। কতটা পাপী কতটা খাঁটি কখনো ধারিনি ধার। কবরে আমি বড় অসহায়, কেউ নেই পাশে আর। এই তো জীবন, আজ আছি কাল নেই। আক্ষেপ বিরহ আক্ষেপে এই তো বেশ আছি একাকী কবরে, অপেক্ষা জালে সময় সিঁড়ির ধাপে। চমৎকার। এটাই তো আসলে জীবন হ্যাঁ, মানুষের, জীবনের এটাই জীবন। জীবনের কথা তিনি বলেছেন। আচ্ছা, আমরা যদি শেষ করতে চাই তার আগে আপনার যে সিগনেচার কাজ, আজানের দোয়া, এটা তো যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করছে। আপনি কি এখনো সেইভাবে অবিকল দিতে পারেন নাকি? আসলে আগে সেই কণ্ঠ তো আমার নাই, হুম, এখন বয়স হয়ে গেছে। হুম, চেষ্টা করে দেখতে পারি ইনশাল্লাহ হয়তো না। তো আরবিটাও আমি করেছিলাম, তো ওটা প্রচার হয়নি মনে হয় ওইটা। তো বাংলাটা অনেকবার প্রচার, আমি ছাড়া আরো কয়েকজনে করেছেন এটা। হয়তো আমার একটু বেশি প্রচার হয়েছে সেজন্য মানুষের। একটু এবং এটা শুনি আমি আমরা। আমি নিজে কিন্তু প্রচার বিমুখ মানুষ তো। হুম, আমি নিজে কখনো প্রচার করিনি। হুম, আপনারা আমাকে নিয়ে এসেছেন, আহ, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে আসার না। আমি কিন্তু কখনো নিজে থেকে আমি কখনো কাউকে বলি না হুম, যে আমাকে নিয়ে একটা সাক্ষাৎকার দিন বা একটা কিছু হুম। লিখুন পত্রিকায়। আমি ওই জিনিসটা কখনো করি না। জি, একটু শুনি যাই তাহলে। হোক, আপনাদের আমি শোনাই এভাবে আমি করেছিলাম। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। জি, আচ্ছা, ধন্যবাদ। তো আমরা শেষ করতে চাই তার আগে যদি আপনি শেষ কথা যারা তরুণদের উদ্দেশ্যে কি বলবেন, যারা ভবিষ্যতে আপনার পথ অনুসরণ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন, তাদের করণীয় কি? একসময় আমি যে বাচিক শিল্পটাকে নিয়ে আছি এখন, এটাকে কিন্তু অনেকে পেশা হিসেবে নেয় নাই। নেয় না। কেন এটাকে পেশা হিসেবে নিতে একটু কঠিন ব্যাপার ছিল। কিন্তু এটা যে একটা আহ, সত্যিকারের পেশা, হুম, এটা দিয়ে মানুষের রুজি করে খাচ্ছে, এটা কিন্তু এখন দেখি। এস্টাবলিশড। এবং আমার মনে হয় যে এর আগে আমি আসার আগে তো আরো অনেকে কণ্ঠ দিয়েছেন, কিন্তু সব ওনারা সেটাকে হয়তো পেশা হিসেবে নেন নাই, পাশাপাশি চাকরিও করতেন। কিন্তু আমি যখন এসেছি, আমি চাকরি পাশাপাশি করতাম। যখন আমি দেখলাম যে চাকরি চাইতে আমার এই পেশাতে আমার ইনকাম বেশি হয়, তখন আমি চাকরি ছেড়ে দিলাম আর কি।
কিন্তু আল্লাহর রহমতে আমার এই পেশাতে আমি অনেক টাকা ইনকাম করছি, এখনো কাজ করি। উপর আল্লাহর রহমতে আমি সবার মুরব্বিদের এখনো কাজ করি। সবাই আসুক, কাজ করুক, কাজ শিখুক, শিখে আসুক। আমি বলি কি, যারা আসুক শিখে আসুক। এখনো মানুষের উচ্চারণের অনেক ত্রুটি আছে, অনেকে কাজ করেন, তারা কাজ শিখে যেন আসেন। আমি এতদিন আমার ৫৬ বছর ধরে কাজ করছি। আমি কিন্তু এখনো শিখি। আমি চেষ্টা করি যখন কারো কাছে কিছু মানে কিছু শিখতে পারি, আমি কিন্তু সেটা নিয়েই। আমি চাই যে আ যে যত বড়ই এ ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন থাকুক, তবুও তারাও যেন শেখেন, আমিও তাদের কাছে শিখতে চাই। তারা যদি তাদের কাছে যদি আমি কিছু পাই শেখার, আমি শিখতে রাজি আছি। হ্যাঁ? আসুক, শিখুক, সবাই কাজ করুক, আমিও চাই। তবে আমি খানিকক্ষণ আগে আপনাদের কাছে একটা কথা বলেছিলাম যে, আমার বাবার কাছে দেওয়া ৪ টা ওয়াদা, এই ৪ টা ওয়াদা আপনারা মেনে চলুন। দেখবেন আপনাদের জীবনে কিন্তু কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহর রহমতে আমি কিন্তু আ সত্যি কথা বলতে কি, ঢাকা যখন আমি ১ম আসি, সরকারি চাকরি ছেড়ে দিয়ে মাত্র ৳৫০০ হাতে করে ঢাকা ঢুকেছিলাম। আল্লাহ আমাকে সৎ নিয়ত ছিল, মুরব্বিদের দোয়া ছিল, আমার চেষ্টা ছিল, অধ্যবসায় ছিল। আমি চেষ্টা করেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্যে, কারো কাছে হাত পাতিনি। এখন আল্লাহ তাআলা আমার মাথায় একটা ছাদ দিয়েছেন, নিজের স্বাধীনভাবে চলি। নিশ্চিন্তে ঘুমাই কেন? যে কেউ আমার কাছে টাকা পায় না, সোজা কথা। তা আমি বলি কি যে আপনারা এই যে ধার করতে হবে, নেশা করতে হবে। অনেকে মনে করে কি যে কণ্ঠ ভালো হলেই তারা নেশা করে, তার হুম। কণ্ঠ ভালো থাকে। একদম ভুল কথা এটা। এ নেশায় কিন্তু কণ্ঠ ভালো করে না কখনো। এটা এটা যদি কেউ বিশ্বাস করে, আমি বলব মিথ্যা কথা এটা। হুম। কণ্ঠটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ যতটুকু দেবে তার বেশি আপনি যাইতে পারবেন না। যেমন মৃত্যুটা, মানুষের জন্ম কথা মানুষ বলতে পারে যে অমুকের জন্ম হবে, অমুকের তারিখে জন্ম হবে, এভাবে তার ডাক্তার বলতে পারে বা একজন মানুষ বলতে পারে। কিন্তু মৃত্যুর খবরটা কিন্তু কেউ বলতে পারে না। জি। এটা যতই বলুক। একজন মানুষ মুমূর্ষু অবস্থায় মরে যাবে, আল্লাহ তাকে সেখান থেকে হয়তো বাঁচায় দিল। হুম। এরকম হয়। আমি নিজে দেখেছি এরকম। সুতরাং আপনার চেষ্টা যদি থাকে আপনি কিছু করতে পারবেন। চেষ্টা করতে হবে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আ আ নেশা কণ্ঠ ভালো করে না। হুম, আমরা তো দেখছি যে যারা বাচিক শিল্পী, বিশেষ করে গান যারা গায়, হুম। এদের মধ্যে অনেকের মধ্যে এই প্রবণতা আছে। হ্যাঁ, তারা আছে, যেটা আছে। আপনি বলুন তো, যারা এভাবে নেশা করে তারা কি ঠিক আছে? হ্যাঁ, একসময় আবার হারিয়েও যায় কেউ, কেউ। তাহলে বলেন, তারা হারিয়ে যায়। আমি তো জীবনে অনেক আ সম্মাননা পেয়েছি অনেক জায়গায়। আমাকে সম্মাননা দেয়া হয়েছে। যারা আমার সঙ্গে যারা আরো সম্মাননা পেয়েছেন, তাদের অনেকেই এই নেশা করতেন। তার মধ্যে অনেকেই বেঁচে নাই। আচ্ছা, হুম। তো আপনি যে দীর্ঘ কেরিয়ার ধরে রাখলেন একইভাবে, এটার রহস্য কি আপনি এসব থেকে দূরে থাকা? শৃঙ্খলাবদ্ধ জীবন? শৃঙ্খলা নাই। আমার জীবনে শৃঙ্খলা বলতে কি, আমি খুব কাজ পাগল মানুষ। আমি কাজ ছাড়া থাকতে পারি না, সোজা কথা। হুম। যেদিন কাজ থাকে না সেদিন আমাকে অতিষ্ঠ লাগে আমার কাছে। আমাকে একটা কাজ টাকাটার জন্য না কিন্তু। জি। টাকাটা তো মানে আসবেই বাই প্রোডাক্ট। এটা আসবে আসবে না। এমনও কাজ করি, এমন সময় কাজ করি যে সেটার পয়সা নেই না। আবার কিছু আমাকে তো বাঁচতে হবে। তো জি। এটা আমার পেশা তো। আমাকে তো ভেবে চলতে হবে। সুতরাং আমাকে বাঁচতে হলে তখন তো আমার অর্থের দরকার আছে। তখন আমাকে দরকার, তাই করি। কিন্তু আ টাকা ছাড়াই যে একেবারে কাজ করতে পারি না বা করি না তা তো না। কাজ করি। জি, ধন্যবাদ সৈয়দ ইসমাত তোহা। আপনি দীর্ঘ সময় আমাদেরকে দিলেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমার কথা এতক্ষণ শুনলেন, তাদের প্রত্যেকের কাছে আমি একটা অনুরোধ করব, আপনারা মেহরবানি করে আপনার বাবা-মার প্রতি শ্রদ্ধা করবেন। বাবা-মাকে শ্রদ্ধা করবেন। বাবা-মা চলে গেলে যার যায় সে বোঝে। বাবা-মার দোয়া কোনদিন হয় না। মানে আল্লাহর দরবারে কবুল হবেই এটা। সুতরাং বাবা-মাকে শ্রদ্ধা করবেন। পারতপক্ষে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, দুর্নীতি করবেন না। দুর্নীতি আপনি আজকে করবেন, কালকে আপনার দুর্নীতি করে সেটা কৈফিয়ত দেয়া লাগবে। আরেকটা কথা বলি, যার যত সম্পদ তাকে তত কৈফিয়ত দিতে হবে আল্লাহর দরবারে। সুতরাং কি দরকার সম্পদের? আপনি কি নিয়ে যাবেন? আপনি
আপনার আমলটুকু ছাড়া আপনি কিচ্ছু নিতে পারবেন না। তো তা খামাখা কেন দরকার আপনার এত কোটি কোটি টাকার? হ্যাঁ, এই জন্য আমি বলি কি যে আপনি যে পয়সা ইনকাম করছে আপনি নিজে চলার মতো করুন, আর বাকি যারা অভাবগ্রস্ত তাদেরকে দান করে, তাদের দিকে খেয়াল করুন, তারা বাঁচুক, আপনার মাধ্যমে তারা বাঁচুক। হ্যাঁ, ওইটা আল্লাহ তালা আপনাকে, ওইটার থেকে তো আল্লাহ তালা আপনাকে দেবে, বেশ আপনাকে ওইখান থেকে পাবেন। আপনি আপনি দান খরচ যতই করেন না কেন, দেখবেন অনেকে আবার দান খরচ করে আবার ছবি তুলে পাঠিয়ে দেয়, দেখ আমি মুজায় দান করেছি, এটা কিন্তু মোটেই না। এটাতে কিন্তু আপনার এটা আমল ভারী হচ্ছে না, বরং আরো ক্ষতি হচ্ছে আপনার জন্য। সুতরাং আপনি নিজে যতটুকু দরকার তার বেশি তো দরকার নেই, দান করবেন দান গোপনে। করবেন। অসহায় মানুষের পাশে থাকেন আপনারা, আপনার চারপাশে কত অসহায় মানুষ আছে, আপনার আত্মীয়ের মধ্যেই তো অনেক আছে, তাদেরকে দেখেন আগে, আপনার প্রতিবেশীর মধ্যে দেখেন আগে, তারপর আপনি বাইরে যান। আর আপনারা বলছেন না, আপনি এখান থেকে 50 মাইল দূরে গিয়ে কাউকে খাওয়ান, তা তো আপনাকে বলে নাই। আপনি আগে দেখেন আপনার আত্মীয়র মধ্যে কারা কারা অভাবী, তাদেরকে আপনি আগে খাওয়ান, তাদেরকে আপনি ব্যবস্থা করেন, তারপর পাড়াপড়শি দেখেন, তারপর আপনি বাইরে যান। সুতরাং আপনি অভাবীদের পাশে থাকেন, যারা আহ, খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তাদেরকে দেখেন, তাদের দোয়াটাই আপনার কাছে কাজে লাগবে, ওইটাই আমলের কথা লেখা থাকবে। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে জনাব সৈয়দ ইসমাত তোহার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাচ্ছি যে আমরা সবাই যদি অভাবীদের পাশে, দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করি, তা এই দেশ, এই রাষ্ট্র আরো সুন্দর হবে, মানব সভ্যতা আরো চমৎকার হবে। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আবার শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে, এই প্রত্যাশা থাকলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।